রাহেল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এখানে দেখছি বলা হচ্ছে যে বিগত সরকারের সময় বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন সহ নানা সুবিধা দিয়ে খেলাপি ঋণ কম দেখানো হতো। আওয়ামী লীগ সরকার পতনের পরে তা হু হু করে বাড়ছে। এরই মধ্যে খেলাপি ঋণ দ্বিগুণের বেশি বেড়ে 5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যারা সেই সময় মানে বিশেষ সুবিধায় আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ বিবেচনায় যারা ঋণ নিয়েছেন তাদের তো মানে বেশিরভাগই এখন প্রকাশ্যে নেই, বেশিরভাগই কি কারোরই আসলে থাকার কথা না। তাহলে পুনঃতফসিল এটা আসলে কার্যকর হবে কিভাবে? ওই যে ব্যক্তি ঋণ নিয়েছিলেন তিনি বা তার মানে তাকে ছাড়া কি আসলে এটা আবার রেগুলারাইজ করা যাবে? ধন্যবাদ। মানে খুবই এপ্রোপ্রিয়েট প্রশ্ন। বাট যে জিনিসটা কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান তো একটা চলমান জিনিস, ইটস আ গোয়িং কনসার্ন। সো ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা হয়তো এই মুহূর্তে অনুপস্থিত আছেন কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও। বাট ব্যবসাটা চলছিল বা ব্যবসাটাকে তো বন্ধ করা যাবে না, ব্যবসাটাকে চলমান রাখতে হবে। ধরে নেওয়া হচ্ছে অবশ্য যে ম্যানেজমেন্ট আছে, সেপারেট ম্যানেজমেন্ট সেটা রান করছে, সেখানে বিভিন্ন পদস্থ কর্মকর্তারা আছেন, শ্রমিকরা আছেন, তাদের সবার ভাগ্যটাকেও তো আমাদেরকে দেখতে হবে। আমার যেটা মনে হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের এই সম্পূর্ণ চেষ্টাটার পেছনে কাজ করছে যে প্রতিষ্ঠানের যে কর্মচারী যারা আছেন তারা এবং তাদের পরিবারেরও একটা নির্ভরতা রয়েছে এই প্রতিষ্ঠানটিকে চলমান রাখবার জন্য। সেই ক্ষেত্রে এই ঋণের যে ওনারা যেভাবে জিনিসটাকে কাজ করানোর চেষ্টা করছেন, যে এই রিভিউ গুলো করে সেইটাকে যদি একটা নতুন ভাবে ঋণের ইয়েটাকে দেয়া যেতে পারে তাহলে হয়তো প্রতিষ্ঠানটিকে চলমান রাখা সম্ভব হবে। সেইটিকে মাথায় রেখে এটা করার চেষ্টা করা হচ্ছে। মানে যে রেগুলার ঋণ এবং এই যে সুযোগটা দেয়া হলো সেই দুটোর মধ্যে কি কোনো বৈষম্য আছে নাকি এটা ঠিক আছে? রেগুলার ঋণের ক্ষেত্রে তো সেটা নেই। ধরুন এখানে যেগুলো মন্দ ঋণ হয়ে গেছে সেই মন্দ ঋণটাকে তো এখন রিকভার করতে হবে। আনফরচুনেটলি বাংলাদেশে আমাদের এই অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে সেই মন্দ ঋণের এগেনস্টে যে ধরনের কোলাট্রাল থেকে থাকে সেই কোলাট্রাল গুলো রিকভার করা সম্ভব হয় না, এনাফ কোলাট্রালও থাকে না। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আমাদের, বেশিরভাগ ক্ষেত্রে, আমি কিছু কিছু ক্ষেত্রে বলবো না, যে আইনগত জটিলতার কারণেও সেখানে আপনার এনফোর্সমেন্টের ক্ষেত্রে অনেক ডিলে হয়। 10 বছর, 15 বছর, 20 বছর চলে যায়। অর্থ ঋণ আদালতের কেস আছে যেগুলো 10 বছর, 15 বছর, 20 বছর ধরে চলছে, কিন্তু সেখান থেকে আমরা যথেষ্ট পাচ্ছি না, এনফোর্সমেন্টের ক্ষেত্রে সহায়তা পাওয়া যায় না। সেই জায়গাটাতে যদি আপনি লোনটাকে রিশেডিউল করে কোনো না কোনো ভাবে সেটাকে যদি রিশেডিউল করে বিজনেসটাকে যদি চলমান রাখা যায় কিছুটা হলেও, একেবারে যদি কোনো রাস্তা না থাকে তখন তো আর কোনো উপায় নেই, কিন্তু সেইটার মেরিট যাচাই করতে হবে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে মেরিট গুলো যাচাই করবার জন্য যে কমিটি করেছেন অথবা যারা পর্যবেক্ষক আছেন তারা যদি ওই মেরিট গুলো যাচাই করে কেস টু কেস বেসিসে, সেই মেরিটের বেসিসে যদি এটা করা হয় তাহলে এটা একটা পদ্ধতি হতে পারে। এটাই যে একমাত্র পদ্ধতি হবে তা না, বাট এটা একটা পদ্ধতি হতে পারে। জি, কোনো প্রশ্নটা হলো যে আমি এটা ঠিক আছে যে ব্যবসাটা চালিয়ে যেতে হবে, ব্যবসা না চালাতে পারলে তো সে লোন সে শোধ করতে পারবে না, এটা চালিয়ে যেতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসার নাম করে টাকাটা নিয়েছে কিন্তু ব্যবসাটা করে নাই। সেই সব ক্ষেত্রে আসলে পদক্ষেপগুলি কি হতে পারে? সেই ক্ষেত্রে তো সত্যি কথা বলতে ভাইয়া আসলে কোনো পদক্ষেপের জায়গায় আপনি রাখছেন না। আমি যদি নিয়ে থাকি টাকা বলে যে আমি একটা টেক্সটাইল মিল করব, অথচ আমি টেক্সটাইল মিলটা তো করিনি, বরং সম্পূর্ণ টাকাটা দিয়ে হয়তো আমি জমি কিনেছি অথবা বিদেশে বাড়ি কিনেছি। সেই ক্ষেত্রে এখন টেক্সটাইল মিল যেটা আছে সেই মেশিনগুলো ঝাঁঝরা হয়ে গেছে, সেটাকে আর চালানোর মতন কোনো উপায় নেই। আর অথবা আমি ওভার ইনভয়েসিং করেছিলাম, সেখানে আমি অনেক টাকা বাইরে নিয়ে চলে গেছি। এই জায়গাগুলোতে ওই যে আমি একটু আগে যে কথাটা বলবার চেষ্টা করলাম যে প্রত্যেকটা কেসের মেরিট দেখে করতে হবে, এবং যেই জায়গাটাতে রিকভারির চান্সেস আর ভেরি স্লিম, যে জায়গাটাতে বিজনেসের ফিজিবিলিটির প্রজেকশন যদি আমি দেখি যে বিজনেসটা আছে সেই বিজনেসটাকে আমি যদি 10 বছর, 15 বছর, 20 বছরের একটা ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করে আমি দেখি যে এটা থেকে অল্প অল্প করে হলেও টাকা আনা সম্ভব, তাহলে একরকম। আর আরেকটা জায়গায় আমি যদি দেখি যে আমি যে কারণে টাকাটা নিয়েছিলাম, আপনি যে প্রশ্নটা করেছেন,
সেই টাকাটা আমি সেই কারণে খরচাই করিনি, সম্পূর্ণভাবে অনৈতিকভাবে আমি টাকাটাকে সরিয়ে ফেলেছি, তাহলে তার আমার সেইখানে এই রিশেডিউলিং করে বা অন্য কোনো উপায় করে আমার কোনো উপায় নেই। আমাকে তখন সম্পূর্ণভাবে আইনগতভাবে আমার যতটুকু অধিকার আছে ব্যাংক হিসেবে বা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সেইটারই আমার এনফোর্সমেন্টে চলে যেতে হবে।